বলবো বেড়াল কুকুর মারবেন না, চাকরি চুরিদের ছাড়বেন না। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চুরি করা চাকরিগুলোকে বাঁচানোর জন্য বা চাকরি চোরেদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলি দিলেন কত অসংখ্য শিক্ষিত কোয়ালিফাইড যোগ্য চাকরি যারা করছেন তেমন শিক্ষকদের। গতকাল দেখছিলাম স্বামী স্ত্রী দুজনেই অঙ্কের শিক্ষক এবং শিক্ষিকা, দুজনেই চাকরি গেছে। এই তালিকায় তাদেরও নাম রয়েছেন। কী কান্নাকাটি করছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের টপার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট, রাজ্যপালের কাছ থেকে পুরস্কার পেয়েছেন, সেই ভদ্রমহিলা কান্নাকাটি করছেন। একটার পর একটা কাহিনী আসছে। এই যোগ্যদের চাকরি যখন চলে গেছে তাদের প্রকাশ্য রাজপথে দেখা যাচ্ছে, কিন্তু চোরগুলোকে দেখা যাচ্ছে না। চোরগুলো ঘাপটি বেড়ে বসে আছে। তৃণমূল কংগ্রেস নেতাদের যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন না, ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই নবান্নের সভাঘর থেকে সেটাকে কাজে লাগিয়ে একটা আচমকা ভুল ভাল বকে একটা প্রেস কনফারেন্স করলেন। এই বিজেপি, এই সিপিএম, এই বিকাশবাবু গালমন্দ পারলেন, পেড়ে বলেন 7 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুক করা হয়েছে। নিজেই বুক করে দিয়েছেন, কেউ বুক করেনি। করে দিয়ে যাদের চাকরি গেছে সবাইকে ডাকছেন, ডেকে একটা প্ল্যান প্রোগ্রাম ফোন দিয়ে আঁটছেন। আমি বলছি একটা ফোন দিয়ে কিছু আঁটছেন, কিছু একটা যদি করা যায়। বলতে তো কিছু পাচ্ছেন না। হাইকোর্টের মামলাটা হাইকোর্টের রিভিশন বেঞ্চে জাস্টিস দেবাংশু বসাকের ঘর থেকে 25,753 জনের চাকরি চলে গিয়েছিল। তারপর তার বিরুদ্ধে রাজ্য সরকার যাদের চাকরি গেছে তারা গিয়ে স্টে অর্ডার নিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, এবং তারপর সেই সুপ্রিম কোর্ট থেকে শেষ পর্যন্ত আবার সুপ্রিম কোর্ট থেকে একটা শুনানি হলো, দীর্ঘ অনেকগুলো শুনানি হলো, এবং শেষ পর্যন্ত গতকাল রায় বেরোলো, যে রায় পরিষ্কারভাবে দেখা গেল যে 25,753 জনের যে চাকরি গেছে সেই চাকরিটা শেষ পর্যন্ত যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছে তার মধ্যে 25,752 জনের চাকরিটা চলে গেল। একমাত্র সোমা দাস তার চাকরিটা রক্ষা পেল। এই যখন অবস্থা তখন মমতা বন্দ্যোপাধ্যায় কী ছক কষতে পারে এটা আমাকে ভাবাচ্ছিল। মাথায় কি অঙ্ক ঘুরপাক খাচ্ছে, তার কিছু না কিছু একটা করবেন, এবং সেটা কি করতে পারেন, কোন পথে যেতে পারেন। কেন ব্যাপারটা হচ্ছে তো সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, জাস্টিস প্রধান বিচারপতি যিনি বসছেন, প্রধান বিচারপতির সঙ্গে জাস্টিস সঞ্জয় কুমার সম্ভবত ছিলেন, দুজন বিচারপতির বেঞ্চ। ফলত তাঁর কাছে একমাত্র রিভিউ পিটিশন করা ছাড়া তো আর কোনো গত্যন্তর নেই। আর কোন পথে এগোবেন? কেননা সেগ্রিগেশনের যোগ্য কারা অযোগ্য কারা তার তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় বা বিকাশ ভবনের কাছে, স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে, কিন্তু সেটা তো হাইকোর্টেও দেয়নি, সুপ্রিম কোর্টে দেয়নি চোরগুলোকে বাঁচানোর জন্য। কারণ চোরগুলোকে বাঁচালেই তো কালীঘাটে কাউন্টার খুলতে হবে, সেখানে টাকা দিতে হবে। কালীঘাটে হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোডের আশেপাশে কোনো একটা জায়গায় রাস্তার ওপর তাঁবু খাটিয়ে কাউন্টার করতে হবে, এবং সেখানে লম্বা লাইন দিয়ে লোককে ওই চাকরি চোরেদের টাকাগুলোকে ফেরত দিতে হবে। ফলত সেই রিস্ক নিতে পারছেন না, সেই জন্য চাকরি চোরেদের তালিকাটা আলাদা করেছেন। আবার দেখুন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা ডেকেছেন, নিজেই ডেকেছেন, ওদের দিয়ে বলেছেন তোমরা এসো, আমি তোমাদের মিট করবো, আমি যাবো মুখ্যমন্ত্রী, এবং সেখানেও আবার গুলগাপ্পি মারবেন। কেলগের বক্তৃতা, কেলগের ক্যান্টিনে গিয়ে যেমন ভুলভাল বকেছিলেন, ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওরকম কিছু ভুলভাল বকবেন। কিছু একটা ছক করছেন। কী ছক হতে পারে? দেখুন, একটা ছক নিয়ে আজকে আমি একটু সংক্ষেপে আলোচনা করব, সেটা হচ্ছে রিভিউ পিটিশন। যে আপনি আরেকবার রিভিউ করুন, আর এই রিভিউ করার আগে আবার একটা সেগ্রিগেশনের তালিকা তৈরি করা, একটা অঙ্কটঙ্ক করবেন। কিন্তু সেই রিভিউ পিটিশন কি শেষ পর্যন্ত কাজে দেবে? আমি সরাসরি প্রশ্ন করেছিলাম একজন আইনজীবীকে, যে যদি রিভিউ পিটিশন করেন তাহলে সেই রিভিউ পিটিশন কি আলটিমেটলি কোনোভাবে কাজে দেবে? আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলছেন যে যা পরিস্থিতি তাতে রিভিউ পিটিশন কাজে দেওয়াটা খুব মুশকিল। কিন্তু ব্যাপারটা দেখুন, রিভিউ পিটিশনের নামে একটা স্টে অর্ডার চাইতে পারেন, 1। 2 হচ্ছে এই রিভিউ পিটিশনের নামে আরও 3 মাস সময় কিল করতে পারেন। এই 3 মাস এই ছেলেমেয়েগুলো যাতে স্কুলের শিক্ষকতার চাকরি করে সেই চেষ্টা করা, সব অনেক অঙ্ক তিনি করবেন, এবং সেই রিভিউ পিটিশন করতে করতে আমরা নতুন করে স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে আবার পরীক্ষা টরীক্ষা নেওয়ালাম, সব নানান ছকটক তিনি করতে পারেন। কিন্তু স্টে অর্ডার ছাড়া যদি এই বিষয়টাকে বাস্তবায়িত না করা যায়, না করেন বা সরকার থেকে না করা হয়, তাহলে কিন্তু কন্টেম্পট অফ কোর্ট কেস খাবেন। সেটা কিন্তু আরও মারাত্মক। সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীরা তাকে পরামর্শ দিচ্ছেন না? জানি না শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে, কিন্তু আমি এই সমস্ত বিষয়টা নিয়ে সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছে মমতার ছক এরপর কি করতে পারেন। কেন চুরি করেছেন, এক্সপোজ, ধরা পড়ে গেছেন, শি শুড স্টেপ ডাউন,
এবং তার ইমিডিয়েটলি নবান্ন থেকে তাকে বিতাড়ন দরকার। ভদ্রভাষায় তিনি যাবেন না, তাকে বলুন, হাত জোর করে বলা যে এবার আপনি কুইট করুন, বেরোন। অনেক করেছেন বাংলার সেবা, কেলগে গিয়ে কেলো করেছেন ওই ক্যান্টিনে। এবার পশ্চিমবঙ্গের মাটিতে আর সর্বনাশ করবেন না। 25,753 জনের 52 জনের চাকরি গেছে। এবার হয়তো প্রাথমিকের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হচ্ছে কেউ আমরা জানি না, সেই পরিস্থিতি দাঁড়িয়েছে। আমি সমস্ত বিষয়টা নিয়ে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে কথা বলেছিলাম নতুন বাংলার দর্শকদের জন্য। কি বলেছেন শুনুন। নমস্কার সুদীপ্ত বাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি জাস্টিস খান্না রায় দিলেন যে 25,753 জন কারুরই আর চাকরি থাকবে না সোমা দাস ছাড়া। রাজ্যের মুখ্যমন্ত্রী তো ক্ষেপে উঠেছেন, প্রেস কনফারেন্স করতে বসে গেছেন। জাস্টিস গাঙ্গুলিকে গাং ডাং ডাঙ্গুলি এইসব বলছেন, বিকাশ ভট্টাচার্যকে যা নয় তাই বলছেন। আবার তারপরে একটা কথা আমার কানে এলো, সেটা হচ্ছে মাইনে ফেরত দেওয়ার ব্যাপারটা নাকি করতে হবে না। কি বলবেন? দেখুন, উনি যে কথাগুলো বলছেন তার জন্যই আজকে সুপ্রিম কোর্ট কিন্তু একটা অবজারভেশন দিয়েছে যে প্রথম থেকে এই দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার। এটা কিন্তু আপনি কেউ বলছেন না, সুপ্রিম কোর্ট আজকে বলেছে ধামাচাপা দেওয়ার চেষ্টা। আর আরেকটা কথা বলছি যে ওনাকে আবারও আমি খুব ভালোভাবে একটু বলবো, একটু জাজমেন্টটা পড়ুন, অন্য কাউকে দিয়ে পড়ান, আপনাকে সেটা বলুন কি আছে। পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যারা আইডেন্টিফাইড টেন্টেড, যেটা প্যারাগ্রাফ 240-এ বলা হয়েছে ডিভিশন বেঞ্চের জাজমেন্টের হাইকোর্টে, তারা পুরো টাকা, মাইনের টাকা, বেতনের টাকা ফেরত দেবে 12% ইন্টারেস্টে। সেটা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, এবং তাদের বেতন ফেরত দিতে হবে। আচ্ছা, একটা কথা বলুন তো, যা পরিস্থিতি তাতে ওদের ওয়ে আউট আর আছে? মানে বাঁচার কোনো জায়গা আছে দেখুন, এই রায়টাকে ঘোরানো? আপনি যদি টেকনিক্যালি বলেন, টেকনিক্যালি আমি বলছি, হয়তো একটা রিভিউ ফাইল করতে পারে, কিন্তু রিভিউ কখন ফাইল হয়, রিভিউর যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে ওনারা রিভিউ করলে রিভিউ কিন্তু টিকবে না, কারণ সেরকম কোনো গ্রাউন্ডই নেই। রিভিউ তো আর অ্যাপিল না, তাই এই রিভিউ করেও খুব একটা লাভ হবে আমার মনে হচ্ছে না। এতে আরেকটা জিনিস হয়তো প্রমাণিত হবে, আবার আপনার করের টাকা বাজেভাবে নষ্ট হবে। কিন্তু যারা সেই যোগ্য তারা কিন্তু সেই সুবিচার পাবে না। আজকে সুপ্রিম কোর্টে কিন্তু এইটা উঠে এসছে, সুপ্রিম কোর্ট বলছে যে কোথায় তালিকা, যোগ্যর তালিকা। আজকে এসএসসি কিভাবে সিলেকশন প্রসেস চলাকালীন ওয়েমার ডিস্ট্রয় করে দিল, কিভাবে ওয়েমার ডিস্ট্রাকশনের পরেও কোন রকম তার স্ক্যান কপি রাখলো না। তার কারণ এই নিয়োগ প্রক্রিয়াটা আজকে সুপ্রিম কোর্ট বলছে নিয়োগ প্রক্রিয়াটা প্রথম থেকে শুরুই করা হয়েছে উইথ দ্য ইন্টেনশন টু প্র্যাকটিস ফ্রড। মানে আপনি বলছেন যে আচ্ছা, একটা প্রশ্ন আমার মনে জেগেছে বলে আমি আপনাকে জিজ্ঞেস করছি, যে এখানে দাঁড়িয়ে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে তাতে যদি ধরুন রিভিউ পিটিশন রাজ্য সরকার করলো, তাহলে রিভিউ পিটিশন যদি রাজ্য সরকার করে, পাশাপাশি এদিকে 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করার কথা বলা হয়েছে, দুটো কি মিলবে একসঙ্গে? দেখুন, রিভিউ করে যদি ইমিডিয়েট রিভিউ করে স্টে পায় তো ঠিক আছে, যদি স্টে না পায় তাহলে এটা কন্টেম্পট অফ কোর্ট। আচ্ছা, মানে যদি স্টে না পায় তাহলে কন্টেম্পট অফ কোর্ট, তাই তো? হ্যাঁ, মানে সেক্ষেত্রে রিভিউ করে মানে একদিকে রিভিউ আমি করলো, রিভিউ এদিকে করে প্রসেস ফেলে চালালো। রাখলাম, আমি রিভিউ করে ফেলে রাখলাম, বললাম যেহেতু রিভিউ করেছে আমি কিছু করব না, সেটা করা যাবে না। নয় আপনাকে রিভিউ করে জিততে হবে বা স্টে নিতে হবে, বা এই অর্ডারের মান্যতা দিতে হবে, আর না দিলে কন্টেম্পট। আর রিভিউ করলেও তো সেখানে সময় নষ্ট, মানে এন্টায়ার প্রসেসটাকে বন্ধ রেখে রিভিউ করা। বন্ধ তো করতে পারবে না, চালাতেই হবে, যদি স্টে না পায় চালাতেই হবে। রিভিউ করুক না, স্টে না পেলে যদি এই অর্ডার না মানে তাহলে সেটা কন্টেম্পট অফ কোর্ট হবে। আচ্ছা, আরেকটা আশঙ্কা কেউ কেউ করছেন, সেটা হচ্ছে যে এবার ওই প্রাইমারি যে 2014 32,000 নিয়ে যে মামলাটা হয়েছে, সেখানেও একটা তো সম্ভাবনা তৈরি হয়ে গেল, এই একই সংকট তৈরি হতে পারে। হতে পারে, না মানে হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না, কারণ এটা তো ঘটনা 2011 সাল থেকে 90% লোকই চাকরি পেয়েছে হলো টাকা দিন চাকরি নিন, আর ম্যাক্সিমাম যোগ্যরা চাকরি পায়নি। আর এই 10%-এর মতন যারা জেনুইন চাকরি পেয়েছে আজকে তারা এর জন্য ভুক্তভোগী। আমি এখনই বলবো প্রাইমারিতেও তো এরকম কিছু আছে যোগ্য, তারা আজ গিয়ে সরকারের কাছে দাবি করুক, আপনারা যোগ্যের লিস্ট বার করুন, সমস্ত ওয়েমার শিট বার করে দেখান যে কারা যোগ্য কারা অযোগ্য।
আজকে আরেকটা জিনিস আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে জাস্টিস গাঙ্গুলি যখন চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন যারা টেন্টেড ক্যান্ডিডেট, সেটা মেনে নিলে তো আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পুরো ব্যাপারটা যেত না, তাই নাকি? দেখুন, প্রথমেই যদি আজ রাজ্য সরকার বলতো যে দেখুন দুর্নীতি হয়েছে, আমাদের অন্যায় হয়েছে, আমরা অন্যায় করেছি, আমরা এটা মেনে নিচ্ছি, যারা দুর্নীতি করেছে সবাইকে বাদ দিয়ে দিচ্ছি, আর যারা যোগ্য চাকরি পায়নি তাদেরকে আমরা নতুন করে চাকরির সুযোগ দেবো, তাহলে এটা কিছু হতোই না, আমাদের করের টাকাও নষ্ট হতো না, কিছু যোগ্যদের চাকরিও যেত না। কিন্তু রাজ্য সরকারের ইন্টেনশনটা ছিল অযোগ্যদের চাকরি বাঁচানো, তাই জন্য অতিরিক্ত শূন্যপদ, তাই জন্য এত কিছু। আর আজকে আমাদের যেই আর্গুমেন্ট, আমাদের যেই বক্তব্য, তাতে শিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট এই বলে যে পুরো এই নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে সেটাকে রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আরেকটা প্রশ্ন, জাস্টিস দেবাংশু বসাকের দিকে অভিযোগের আঙুল তুলছিলেন কেউ কেউ, পার্টিকুলারলি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তোলা হচ্ছিল। আজকে জাস্টিস খান্নার দিকেও তো সেই স্টাইলে মুখ্যমন্ত্রী কথা বললেন যে দেখুন, আমি আপনাকে আমি একটা কথা বলছি, এরা সংবিধান মানে না, এরা ভারতবর্ষের আইনকে মানে না, এরা পশ্চিমবঙ্গ রাজ্যটাকে চালায় শাসকের আইন, মানে আইনের শাসনে না, শাসকের আইনে। এদের বিরুদ্ধে জাজমেন্ট গেলেই জাজমেন্ট বাজে, জজ বাজে, জজ অমুক দশ তসুক। কিন্তু এটা আজকে প্রমাণিত যে আজকে সব থেকে বড় চোর হলো তুমি। তাই একটা কথা বলবো, বেড়াল কুকুর মারবেন না, চাকরি চুরিদের ছাড়বেন না। অনেক ধন্যবাদ সুদীপ্ত দা, অনেক ধন্যবাদ।